হাদি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সাথে আমাদের অনেক এক্সচেঞ্জ, অনেক ভাবনার বিনিময়। এবং হাদি বিশ্বাস করতেন, হাদি কাজ করে দেখিয়েছেন যতদিন ছিলেন, এখন তো ছিলেন বলতে হচ্ছে, হাদি কাজ করে দেখিয়েছেন যে জুলাই একটা চলমান প্রসেস এবং এটাকে এগিয়ে নিতে হবে। এবং অসীম সাহসী ছেলে। এই ধরনের ক্যারেক্টার আমি বলবো যে শতবর্ষে জন্মায় না। বাংলাদেশের ইতিহাসে এই দেশটাকে এগিয়ে নিতে অনেক সময় ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমরা আলোচিত নামের কথা জানি। আমরা শহীদ আসাদের কথা জানি, আমরা শহীদ নূর হোসেনের কথা জানি, এবার 24শে গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা জানি, মুগ্ধর কথা জানি। এই তালিকায় কিন্তু হাদির নামটা খুব জোরে সোরে উচ্চারিত হবে। বাংলাদেশের 70-80 বছরের ইতিহাসে যারা এই দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন বলা হবে, তাদের মধ্যে হাদির নামটা খুব গুরুত্বের সাথে আলোচিত হবে। এবং আমার এখন মনে হচ্ছে যে হাদি হয়তো তার পরিণতিটা জানতেন। অসংখ্য তার আলোচনার মধ্যে আপনি দেখবেন শহীদ হতে চেয়েছেন। সে বলছে যে এরকম অনেক দিন বেঁচে কি লাভ, আমি এমন একটা জীবন চাই, এরপর আমি আল্লাহর কাছে চলে যাব, আমি আমার মানুষের পথে থাকতে চাই, জুলাইয়ের পথে থাকতে চাই, তারপর যদি আমাকে কেউ মেরে ফেললো। এবং আজকেও আমি একটু আগে দেখছিলাম সে এরকম কথা বলছে যে আমাদের এক্সট্রা কোনো নিরাপত্তা দরকার নাই, যদি আমাদেরকে মেরে ফেলা হয় তাহলে যেন অপরাধীর যেন বিচার হয়, এই কথাটা সে বলে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে হাদি জানতো তার পরিণতি কী হবে। সে যে পথে গেছে, জুলাইকে রক্ষা করার জন্য একদম ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করেছে, প্রাচীর হিসেবে দাঁড়িয়েছে জুলাইয়ের পক্ষে। আপনি বলছিলেন যে কালচারাল ফ্যাসিজম, ফ্যাসিজমের যে এখন আপিল আমাদের সমাজে আছে, এই যে আপনি দেখবেন যে অনেকের মধ্যে, বিশেষত যারা সংস্কৃতি কর্মী, যারা মিডিয়ার মধ্যে আছে কিংবা যারা একটু আরবান মিডল ক্লাসের মধ্যে এখনও ফ্যাসিজমের অ্যাপিল আছে, এখনও শেখ হাসিনা নাই, এটা অনেকের জন্য একটা দুঃস্বপ্নের মতো। তো এটার কারণ হচ্ছে এক ধরনের কালচারাল আইডিয়ার কারণে তারা এরকম করে। এবং হাদি কিন্তু বুঝতে পেরেছেন যে তাহলে ফ্যাসিজম থেকে দেশকে বের করে নিয়ে আসতে গেলে আপনাকে একটা ডেমোক্রেটিক ফাইট দিতে হবে, কালচারাল একটা ফাইট দিতে হবে। এবং হাদি সেই পথটা বেছে নিয়েছেন। এর পাশাপাশি যেহেতু তিনি একজন অত্যন্ত ভার্সেটাইল ক্যারেক্টার ছিলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন ঢাকা 8-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনে। আমরা তার এরকম ভিডিও দেখছি, উনি ফজরের নামাজের সময় মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন, মুসল্লিদের কাছে হ্যান্ডবিল দিচ্ছেন। আমরা দেখেন, আমরা মামদানির কে খুব সেলিব্রেট করলাম, মামদানির কথা বললাম, কিন্তু আমাদের তো হাদির যে মডেল, হাদি যেভাবে মানুষের সাথে মিশেছিলেন, যেভাবে মুড়ি বাতাসা ভ্যান গাড়ি নিয়ে ঘুরছেন, একেবারে সিম্পল, এবং মানুষের যথেষ্ট সাড়াও তিনি পাচ্ছিলেন। ফলে এই হাদি মডেলটা আমাদের জন্য কিভাবে সৎ থেকে, দৃঢ় সংকল্প থেকে নিজের পথে নিজের কাজটা এগিয়ে নেওয়া, এটা কিন্তু হাদি আমাদেরকে সবসময় আমরা যদি কখনো এই পথ থেকে বিচ্যুত হই, হাদি কিন্তু আমাদেরকে কখনো ক্ষমা করবে না। ফলে এটা আমাদের জন্য আমি বলবো যে আমার হৃদয়টা আসলে ফেটে যাচ্ছে যে আমাকে এটা বলতে হচ্ছে যে হাদি আর নাই, যেটা এই বাস্তবতা। তার যে ইনকিলাব সেন্টার যেটা তিনি গড়ে তুলেছিলেন, সেখানে আমাকে একবার তিনি দাওয়াত করেছেন, আমি ওখানে কথাও বলেছি। সেখানে আমরা মজা করে বলছিলাম যে আমাদের সবারই পরিণতি হয়তো এরকম, এটা আমরা তো এরকম আজ করতে পারি, কিন্তু এত দ্রুত ঘটবে এটা আমরা ভাবতে পারিনি। এখন হয়তো আমরাও টার্গেটের মধ্যে আছি, হয়তো আমাদেরকেও একই পরিণতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু জুলাইয়ের জন্য আমাদের এই আত্মোৎসর্গ, বাংলাদেশের জন্য এই পথ থেকে আমাদের সরে আসার সুযোগ নাই। গত 1-1.5 বছরে অনেক বিভক্তি, অনেক কিছু ঘটেছে, সেগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং আমাদের যা যা ভুল আছে সেগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো ভুল করি নাই। আমরা বাংলাদেশের মানুষের জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষকে এই দেশের ছাত্র জনতা একটা গণঅভ্যুত্থান করেছে। এটাই ইতিহাসের সঠিক অভিমুখ এবং এর জন্য আমাদের যে কোনো পরিণতি আমরা মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমরা এই মুহূর্তে দেশে যেহেতু সরকার আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলার কর্তৃপক্ষ আছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে এই যে ভারতে চলে গেছে এই গল্প আমরা বিশ্বাস করি না। তারা দেশের মধ্যে আছে অপরাধীরা, তাদেরকে শনাক্ত করতে হবে এবং পুরো সিন্ডিকেট, পুরো নেটওয়ার্কটাকে আমরা বের করে আনার প্রতি সরকারকে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ আপনাকে।